হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে লং ওয়াক। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 7.2। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2006 সালে। সিনেমাতে না আছে অ্যাকশন, না আছে রোমান্স, না আছে বাজে কোনো দৃশ্য। তবে তারপরেও আশা করি সিনেমাটি তোমার ভালো লাগবে এবং এই সিনেমার কোন একটা জায়গাতে গিয়ে তুমি হয়তো ইমোশনাল হয়ে যেতে পারো। তো চলো চমৎকার এই সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে একটা বিজ্ঞাপন রয়েছে। তবে আজকের বিজ্ঞাপনটা দেখতে পারো। আজকের ভিডিওটা স্পন্সর করেছে হচ্ছে ক্যাপকাট। তো তোমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও এবং কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য তোমার অবশ্যই একটা ভিডিও এডিটর সফটওয়্যার লাগবে, আর এর জন্য ক্যাপকাট হতে পারে সবচেয়ে ইজি একটা সলিউশন। কারণ ক্যাপকাটের মোবাইল এবং পিসি দুটো ভার্সনে রয়েছে এবং দুটো ভার্সনে খুবই কম্পার্টেবল। খুব লো কনফিগারেশনে পিসি বা মোবাইলেও কাজ করতে পারে এবং এখানে কাজ করা খুবই সহজ, ইন্টারফেসটা খুবই সহজ, যার জন্য তোমার ভিডিও বানাতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হবে না। এবং বিগিনার থেকে প্রো সবাই ক্যাপকাট ইউজ করতে পারে। তো তোমার যদি অনেক হাই কনফিগারেশনে পিসি মোবাইল নাও থাকে, ক্যাপকাট কিন্তু হতে পারে তোমার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন। এবং এখানে হাজার হাজার তোমার ইফেক্টস রয়েছে, এডিটিং স্টাইল রয়েছে, যেটা ইউজ করে খুব সহজে তুমি প্রো লেভেলে এডিট করতে পারছো। তো ক্যাপকাট ডাউনলোড করার লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্যাপকাট ডাউনলোড করে তোমরা তোমাদের কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমার গল্পটা খুবই বাস্তবমুখী এবং সিনেমার শুরুতেই আমরা মাসুতারো ইয়েশোদা নামের একটা বৃদ্ধ লোককে নদীর কিনারে বিষণ্ণ মনে বসে থাকতে দেখি। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আমরা জানতে পারি সে তার বাড়িটা, যেটা সে অনেক কষ্ট করে সারা জীবন কষ্ট করে ইনকাম করে তৈরি করেছিল, সেটা একটা মেয়েকে সে দিয়ে চিরদিনের জন্য অন্য কোথাও চলে যাচ্ছে। কিন্তু সে কেন তার ঘরটা দিয়ে দিয়েছে বা কাকে দিয়েছে সেটা আমরা সিনেমার পরে জানতে পারবো। তো যাই হোক, সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে, পায়ে হেঁটে পথ পাড়ি দিচ্ছিল। আর একটা ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় সে একটা ছোট্ট মেয়েকে দৌড়ে পালাতে দেখে। তো ওর মন চাচ্ছিল যে মেয়েটা এখানে কি করছে, ওর পিছু নেই। তবে তারপরেও সে এটা ইগনোর করে নিজের গন্তব্যের দিকে রওনা হয়। আর কিছুক্ষণ পরে সে একটা বাসা ভাড়া নেওয়ার জন্য অনেক পুরনো একটা অ্যাপার্টমেন্টে আসে, যে বাসার মালিকের সাথে তার আগে কথা হয়েছিল। তো যাই হোক, এখানকার ম্যানেজার ছিল একটা বৃদ্ধ মহিলা। তো এই ম্যানেজার যখন মাতসুরোকে রুমে নিয়ে যাচ্ছিল, তখন সে তার পাশের রুমে একটা মহিলাকে নেশাগ্রস্ত অবস্থায় ঘুম থেকে বের হতে দেখে। তবে সেটাও সে ইগনোর করে এবং করেকে নিজের রুমে গিয়ে সব গুছিয়ে নেয়। আর গভীর রাতে তখন ওর পাশের রুম থেকে শব্দ শুনতে পায়। আসলে সকালে মাতসুরো যে মহিলাকে দেখেছিল সে মূলত অনেক নেশা করে আবার রাতে বাসায় ফিরেছে, যার নাম ছিল হচ্ছে মাউনি ইয়াকোয়ামা। তো এখানে মাতসুরো শুনতে পায় যে ওই মাউনি নামের ওই মহিলাটি একটা বাচ্চা মেয়েকে ঘুম থেকে তুলে ঘর থেকে বের করে দিয়ে তার প্রেমিক কোজির সাথে ইন্টিমেট হয়েছে। মানে বিষয়টা বুঝতে পারছো, একটা রুম, যার জন্য আর কি বাচ্চাকে বের করে দিয়েছে। আর তারপর সকালবেলা মাতসুরো যখন জানালা খুলে দেখতে পায় সেই ছোট্ট মেয়েটিকে, যাকে কিনা সকালে সে একটা ঝোপের কাছে দেখেছিল। আর পরের দিন সকালে কেনাকাটা শেষ করে মাতসুরো যখন বাসায় ফেরে, সে ওই বাচ্চা মেয়েটিকে আবারও সিঁড়িতে বসে থাকতে দেখে, যার শরীর ছিল খুবই নোংরা, দেখেই বোঝা যায় কোনো যত্ন নাই। তো মাতসুরো তখন ওই ম্যানেজার বৃদ্ধ মহিলার কাছ থেকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে। তো সে জানতে পারে মেয়েটার নাম হচ্ছে সাচি এবং তার বাবা তাকে এবং তার মাকে রেখে অনেক আগে চলে গিয়েছে। আর এটা হচ্ছে মাউনিরই মেয়ে। আর মাউনি একটা বারে চাকরি করে বারগাল হিসাবে, আর তার বর্তমান বয়ফ্রেন্ড হচ্ছে কোজি। তবে তারা মেয়েটাকে কোনো যত্ন নেয় না, মানে তারা এখনো পোলাপাইনা ভাবে আছে। তো এখানে আমরা দেখতে পাই ওরা কাজে যাওয়ার আগে ওই সাচি নামের বাচ্চা মেয়েটিকে চড় দেয় এবং 2টা কয়েন দেয় খাবার খাওয়ার জন্য। আর এরপর মাতসুরো যখন ওই বাচ্চা মেয়েটার কাছে আসে, ওকে কয়েনগুলো ওঠাতে সাহায্য করে, কিন্তু মেয়েটা ওখান থেকে রেগে চলে যায় বা ভয় পেয়ে চলে যায়। আর তারপর মাতসুরো খবরের কাগজে দেখতে পায় যে এই বছর মানে 2006 সালে জাপানের প্রায় 32,000 শিশু তাদের পিতামাতার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। আর তখন মাতসুরো নিজেরও তার ইয়াং বয়সের কথা মনে পড়ে, কারণ ইয়াং বয়সে সে ওইরকম ছিল, টাকা পয়সা কামাতো, শরীরে জোর ছিল, আর সে নেশাপানি করতো আর কি। তো যাই হোক, এরপর মাতসুরো একদিন দেখতে পায় কোজি, মানে যেটা বয়ফ্রেন্ড আর কি, সে মাউনের কাছ থেকে বা মায়ের কাছ থেকে জোর করে টাকা নেয় নেশা করার জন্য। আর তখন মাতসুরোর মনে পড়ে যে এই নেশা তাকে কত কষ্ট দিয়েছে, তার পরিবারকে কত কষ্ট দিয়েছে, তার পরিবারকে কত খারাপ সময় দিয়েছিল। তো যাই হোক, এরপর ওই বাচ্চা মেয়েটার মা, যার কাছ থেকে মাত্র তার বয়ফ্রেন্ড টাকা নিয়ে গেল, সে করে কি মাতসুরোর ঘরে আসে, মানে একবারে কাপড় চোপড় খুলে আসে, যাতে মাতসুরোর সাথে মনে করো যে দেহ দিয়ে টাকা নিতে পারে। কিন্তু মাতসুরো তো রাজি হয় না। কিন্তু ওই সময় সচি চলে আসে, মানে বাচ্চা মেয়েটা, এবং সেখান থেকে পালিয়ে যায়। তো মাতসুরো তখন যায় হচ্ছে সচির পেছনে, কিন্তু কিছু দূর এসে সে হাঁপিয়ে পড়ে, মানে বয়স হয়েছে। আর এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কেন সচি, মানে বাচ্চা মেয়েটা সবাইকে দেখে ভয় পায়। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, সচি যখন ছবি আঁকছিল তখন ওর মায়ের বয়ফ্রেন্ড ওকে বাজেভাবে ছুতে থাকে। আর এটা দেখে ওই বাচ্চার মা তো রেগে যায় এবং সে তার নিজের মেয়েকে মেরে ফেলার জন্য গলা টিপে ধরে, যে তুই আমার বয়ফ্রেন্ড, তুই আমার মেয়ের দিকে নজর দিচ্ছিস। কিন্তু তখন আবার ওই বয়ফ্রেন্ড করে কি ওকে ছাড়াতে চায় যে মারিস না। আর এই সূচিকে ওই বাচ্চা মেয়েটা সেখান থেকে চিল্লাতে চিল্লাতে বেরিয়ে পড়ে। আর এখানে আমি একটা ভুল করেছি, এটা ফ্ল্যাশব্যাক নয়, এটা তারপরের কাহিনী। এবং আমরা এখানেও দেখতে পাই আমাদের যে মাসুতারো বা মাতসুরো, সে আবারও ওই কোচির পিছু নিতে শুরু করে। আর অন্যদিকে ওই বাচ্চাটার মা মাউনি, সে বুক ফুলিয়ে কাঁদতে থাকে যে নিজের মেয়েকে আমি কেন মারলাম বা সংসারের এই হাল কেন। তো গতবার মাতসুরো তো ওকে দৌড়ে ধরতে পারেনি, বাট এইবার হাল ছাড়ে না, সে করে কি এগিয়ে যায়। আর সেই জায়গাতে আসে যেখানে ওই বাচ্চা মেয়েটা নিজের হাতে একটা রাজ্য বানিয়েছে। তো সচিকে খুশি করার জন্য আমাদের বৃদ্ধ মাতসুরো করে কি সেই গাছে চড়ে
পড়ে যায় এবং ওই পাখির বাসায় একটা বাচ্চা আছে। তো ওই বাচ্চাটা এনে সচিকে দেয়, সচি আলতো আদর করে এবং ওটা আবার রেখে আসে। আবার এদিকে মাতসুরা আস্তে আস্তে কোনো উদ্দেশ্য ছাড়াই হঠাৎ করে ব্যায়াম এবং ফাইটিং শিখতে শুরু করে, মানে কোনো উদ্দেশ্য ছাড়া, এবং ধীরে ধীরে শরীরকে চাঙ্গা করে তোলে, মানে ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। আর একদিন সন্ধ্যায় ওই মাউনির যে বয়ফ্রেন্ড কোজি আসে এবং দেখতে পায় যে সচি ছবি আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়েছে। তো এই সুচিকে ওই হারামজাদা করে কি আবারও সচিকে বাজেভাবে ছুতে শুরু করে। আর তখন সচি নিজেকে বাঁচানোর জন্য একটা টেবিলের নিচে পালায়। আর এরপর যখন কোজি ওর মায়ের বয়ফ্রেন্ড আবারও যখন ওর কাছে আসতে যায়, এইবার আর মাতসুরা সহ্য করতে পারে না। ও করে কি কাপড়ে মুখ ঢেকে একটা লাঠি নিয়ে কোজির মাথায় বাড়ি দেয় আর তারপর সচি কিনে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কোজি ওদের আবার যখন পিছু নেয় তখন মাতসুরা এবার রেগে যায় এবং কোজিকে বাড়ি দিয়ে ডাইরেক্ট অজ্ঞানী করে ফেলে। আর এইবার প্রথমবারের মতো এই বাচ্চা মেয়ে সচি বুঝতে পারে যে এই বৃদ্ধ মাতসুরা তার কোনো ক্ষতি করতে নয়, বরং তাকে রক্ষা করার জন্য এসেছে। তো যাই হোক, এরপর সচি আর মাতসুরা আসে সেই জায়গাটার কাছে যেখানে আমাদের সচি একটা নিজের রাজ্য তৈরি করেছে। বাট এইবার সেখানে গিয়ে দেখা যায় গতকাল ঝড় হয়েছে আর এই কারণে পাখির বাচ্চাটা নিচে পড়ে মারা গিয়েছে। তো এরপরে বাচ্চাটাকে ওরা কবর দেয় আর ওকে অনেক ঘোরাঘুরি করার পরে একটা বেঞ্চ এসে বসে মাতসুরা এবং সচিকে জিজ্ঞাসা করে, তুমি কি বাড়ি ফিরে যেতে চাও নাকি আমার সাথে থেকে যেতে চাও? আমি আসলে নীল আকাশের খোঁজ করছি, আর নীল আকাশ দেখা শেষ হলে তুমি আবার বাসায় ফিরতে পারবে। তো সচি বলে যে না, আমি তোমার সাথেই থাকবো। তো এরপর সচিকে যখন খাবার খাওয়াতে নিয়ে যায়, সচি তো জীবনে দামি খাবার খায়নি, খেয়েছে খালি বনরুটি। তো ও করে কি একটা বনরুটির জুস খায়। আর সচির শরীর তো নোংরা, তো মাতসুরা করে কি সচিকে গোসল করতে বলে, কিন্তু ও কার্টুন দেখায় মগ্ন ছিল, কারণ ও জীবনে এর আগে কার্টুন দেখে নাই। তো এরপর যখন জোর করে গোসল করিয়ে দেয় তখন কার্টুনের নেশায় ভেজা শরীরেই সচি করে কি টিভির সামনে এসে বসে পড়ে। তো মাতসুরা যখন ওর শরীর আবার মুছতে যায় তখন ও গলা ফেটে চিৎকার করতে শুরু করে, কারণ এর আগে ওকে যতবার ছোঁয়া হয়েছিল নির্যাতনের নেশায় ছোঁয়া হয়েছিল। তো এরপর আমরা দেখতে পাই গভীর রাতে হঠাৎ ওই বাচ্চা মেয়েটির ঘুম ভেঙে যায় এবং সে মাতসুরাকে এবার দাদু বলে ডাকতে এবং বলে, দাদু তুমি তো আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মাতসুরা বলে, না, আমি তোমাকে নীল আকাশ দেখা না পর্যন্ত ছেড়ে দেবো না। আর অন্যদিকে আমরা দেখি সচির মা আর তার বয়ফ্রেন্ড গোয়েন্দাদের কাছে গিয়েছে, পুলিশের কাছে, এবং তাদের মেয়ের কিডন্যাপের কেস ফাইল করে। তো তখন পুলিশ তো কিছু জিজ্ঞাসা করে, কিন্তু মেয়ের মা তার মেয়ের সম্পর্কে ভালো তথ্য দিতে পারছিল না, মানে মেয়েকে ভালো মতো কি খেয়াল করেছে নাকি, কোন ড্রেস পরা ছিল, কেমন কি। তো তখন পুলিশ বলে যে কেমন মা আপনি, কিন্তু এই কথার পরে সে উল্টো পুলিশকে আবার অপমান করে এবং বলে আপনারা আপনার কাজ করুন। কিন্তু এখানে পুলিশ অফিসার যে লাউই ছিল সে একটু রেগে যায় এবং বলে একদিন অপেক্ষা করে তারপর আমরা খোঁজ শুরু করব। অন্যদিকে আমরা দেখি মাতসুরা সচি কিনে একটা বাজারে ঘুরতে আসে এবং মাতসুরা এখানে সচিকে হাওয়াই মিঠাই কিনে দেয়। কিন্তু এরপর সচি যখন আরেকটা জিনিস কিনতে চায় তখন মাতসুরা সচিকে একটু দাঁড়াতে বলে ওই জিনিসটা আনতে যায়, কিন্তু এরপর এসে দেখে যে সচি নেই, মানে বাজারে হারিয়ে গিয়েছে। তবে সৌভাগ্যক্রমে বেশ কিছুক্ষণ খোঁজার পরে সে সচিকে পেয়ে যায়, কিন্তু সচি রাগ করে আবারও খাবার ফেলে দেয়, কেননা মাতসুরাও তাকে কথা দিয়েছিল যে সে সচিকে কোনোভাবেই ছেড়ে দেবে না। তো মাতসুরা তখন কান্না স্বরে বলে, আমার ভুল হয়ে গিয়েছে দাদু, এমনটার কখনোই হবে না। তো অ্যাকচুয়ালি মূলত মাতসুরার কোনো অভিজ্ঞতাই ছিল না বাচ্চাকে কিভাবে সামলাতে হয়। তো যদিও তার মেয়ে নিজের মেয়ে ছিল, কিন্তু যৌবনে সে তার কাজ নিয়ে আনন্দ নিয়ে নেশাপানি নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে মেয়েকে কখনো বিন্দুমাত্র সময় দেয়নি। তো যাই হোক, ওইদিকে আমরা দেখি ডিটেকটিভ লাউই তার সহকর্মী আবেকে নিয়ে সচিকে খোঁজার কাজ শুরু করে দেয়। আর এদিকে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন সচির বাবা ছিল আর কি, তখন ও স্কুলে পড়তো। তো সচি স্কুলে খুবই ভালো পারফরমেন্স করছিল এবং ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল, কিন্তু সচির মায়ের চরিত্রের সমস্যা ছিল যার জন্য ওর বাবাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আর তারপরে লাইফ তো দেখতেই পাচ্ছ। আর অন্যদিকে মাতসুরা সচিকে নিয়ে একটা স্টেশনে এসেছিল। তো মাতসুরা সচিকে বসতে বলে এবং ওর প্রিয় খাবার রুটি আর জুস কিনতে যায়। আর তখন এখানে আরেকটা ছেলে আসে যার নাম হচ্ছে ওতারো। তো ওতারো আবার একটা 17-18 বছরের একটা ছেলে। তো ওতারো সচির কাছে এসে দুষ্টুমি করতে থাকে, মানে নর্মালি আমরা একটা বাচ্চা দেখলে যেরকম দুষ্টুমি করি, কিন্তু সচি এটা ওকে দেখে ভয় পেয়ে যায়, সেখান থেকে চলে যায়। মানে বুঝতেই পারছো সচির লাইফ তো এত সহজ ছিল না। তো তারও সেম ট্রেনে ওঠে এবং আবারও সচির সঙ্গে যখন দুষ্টুমি করতে যায় তখন সচি ওর দিক থেকে মুখে ফিরিয়ে নেয়। আর ওইদিকে আমরা দেখি ডিটেকটিভ লাউই কোজির সাক্ষাৎকার নিতে থাকে, মানে সচির মায়ের বয়ফ্রেন্ডের। তো ওখান থেকে জানতে পারে যে সচি কোথায় কোথায় খেলতো। আর এটা জানার পরে ডিটেকটিভ করে কি শখানিক পুলিশ লাগিয়ে দেয় ঝোপের মধ্যে সচিকে খোঁজার জন্য। আর অন্যদিকে মাতসুরা আর সচির সাথে ওতারোর খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, বন্ধু হয়ে গিয়েছে। ওতারোরও কেউ নেই, তো তারা একসাথে একটা পাহাড়ি এলাকায় আসে, রাত কাটায়। তো ওতারো বাচ্চাদের সাথে আবার খুব দ্রুত মিশতে পারতো এবং কি হয় এখানে সে প্রথমবারের মতো সচিকে রুটি এবং জুস ছাড়া অন্য ভালো খাবার খাওয়াতে সক্ষম হয়। আর এরপর ওতারো মাসুতারোকে বলে সে বাসা থেকে পালিয়ে এসেছে আর তার যেহেতু কোনো থাকার জায়গা নেই সেও মাসুতারোর সাথে থাকতে চায় এবং সে তার ব্যাক স্টোরি বলে যে তার বাবার কাজের জন্য, মানে ওর বাবা ছিল আর্মিতে, তো জাপান থেকে আফ্রিকার মিশনে পাঠানো হয়েছিল এবং জাম্বিয়া নামের একটা এলাকায় তারা থাকতো যেখানে খুব বাজে একটা জায়গা, প্রতিদিন মানুষ এইডস এর কারণে মারা যাচ্ছিল এবং রাস্তায় বেরোলেই লাশ পড়ে থাকতে দেখতো। কিন্তু ওই সময় একটা পোষা প্রাণী নিয়েছিল যেটাকে অনেক ভালোবাসতো, কিন্তু ওইখানে যেহেতু সংক্রমণ ছড়িয়ে গিয়েছে এই কারণে ওই পোষা প্রাণীটার বাবাকে আনতে দেয়নি আর ওটার কথা ওর প্রায় মনে পড়ে। আর ওর বাবাও ওকে কখনো ওইভাবে সময় দেয়নি, মানে পরিবার নিয়ে ও সুখী না। এরপর চলার পথে ওতারো করে কি সচিকে একটা পাথর উপহার দেয়, মানে রাস্তা থেকে উঠিয়ে। আর তারপর দুজনে খুব মজা করতে করতে পথ চলতে থাকে। আর ওইদিকে ডিটেকটিভ লাউই সচির মায়ের সাথে
তার মেয়ের ব্যাপারে কথা বলে এবং এখানে পুরোপুরি সন্দেহ যায় হচ্ছে আমাদের বৃদ্ধ মাসুতারোর উপরে এবং মাসুতারোর ব্যাপারেও বিভিন্ন তথ্য নেয় আর কি। আর অন্যদিকে মাসুতারোর সচি আর ওতারো খাবার খাচ্ছিল, আর তখনই হঠাৎ করে ওতারোর পকেট থেকে একটা বন্দুক বের হয়ে যায়। তো মাসুতারো এটা দেখে ঘাবড়ে যায় এবং মাসুতারো জানতে চায় বন্দুকটা আসল কিনা। ওতারো বলে হ্যাঁ এটা একদম আসল। মাসুতারো বলে এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, ওটা আমার কাছে দাও। তো ওতারো অবশেষে বন্দুকটা মাসুতারোকে দিয়ে দেয়। আর এরপর তারা সেখান থেকে পাহাড়ের ভেতরে চলে আসে এবং একটা হোটেলে বসে মাসুতারো একটা চিঠি লিখে এবং বলে আমি এটা পোস্ট করে আসছি। আর ওই সময় সচি করে কি গোল্ড ফিশ খাবে এরকম একটা বাহানা করে, বাট তখন ওতারো সচিকে গোল্ড ফিশ খেলে পাপ হবে, এটা হবে, এই ভয় দেখায়। আর এটা শুনতে পেয়ে মাসুতারো ওতারোকে রাগ করে যে ওকে ভয় দেখিও না। তো যাই হোক, এরপর ওতারো যখন বাইরে যাচ্ছিল তখন সচি বলে তুমি যেও না, আমার সঙ্গে থাকো। কিন্তু ওতারো তখন কোনো কথা না বলে সচিকে ওর গলার লকেটটা দিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর রাতে ওরা সবাই একসাথে শুয়েছে। কিন্তু রাতে হঠাৎ যখন মাসুতারোর ঘুম ভাঙে সে দেখতে পায় ওতারো নামের ওই ছেলেটা বিছানায় নেই। ও তো খুব ঘাবড়ে যায় এবং বন্দুকটাও খুঁজে পায় না। তখন ওর মাথায় আসে ও বন্দুক নিয়ে আত্মহত্যা করতে যায়নি তো সে তাড়াহুড়ো করে কি ওতারাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সাথে সচিও আসে আর জঙ্গলে খোঁজার সময় সচি সেই পাথরটা পায় যেটা কিনা ওতারোকে সে দিয়েছিল। আর সামনে গিয়ে তারা দেখতে পায় যে ওতারো বন্দুক হাতে নিয়ে নদীর কিনারায় বসে রয়েছে। মানে এখানে একটু ভুল হয়েছে, মানে সকালে ঘুম ভাঙানোর পর আর কি ওতারো ছিল না। তো ওখানে আমরা দেখতে পাই ওতারো ওই বন্দুক নিয়ে বাচ্চাদের মতো খেলছে। তো এখানে মাসুতারো ওতারোকে বলে প্লিজ বন্দুকটা নিচে রাখো, আমি আসছি। কিন্তু ওতারো বলে তুমি এদিকে এসো না, আমি লাইফে সুখী নই, আমি এখান থেকে চলে যেতে চাই। এবং এখানে আমরা একটা মর্মান্তিক দৃশ্য দেখতে পাই, সচি এবং মাসুতার সামনেই ওতারো সুইসাইড করে। আর এই দৃশ্য দেখে মাসুতারো তো অনেক কষ্ট পায়। আর বাচ্চা মেয়ে সচি করে কি ওতারো যে পাথরটা দিয়েছিল ওকে সেটাকে মাটিতে পুঁতে দেয়, ঠিক যেমনটা তারা ঝোপের পাখিটার সাথে করেছিল। মানে ওতারো লোকে তার পুঁতে দেওয়া যাচ্ছে না, সেজন্য ওই পাথরটা পুঁতে দেয়। তো এরপর আমরা দেখতে পাই ডিটেকটিভ লাউই সেই ডেড স্পটে আসে ইনভেস্টিগেশনের জন্য এবং ওতারোকে নিয়ে ওরা তদন্ত করবে এখন আর কি। আর অন্যদিকে আমরা দেখতে পাই মাসুতার একটা বাসে করে অন্য এলাকার দিকে রওনা হয় এবং চলার পথে মাসুতারা দেখতে পায় সচির কিডন্যাপের খবর প্রচারিত হচ্ছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর এটা শোনার পরে সে করে কি ডাইরেক্ট নিজেই পুলিশ স্টেশনে ফোন দেয় এবং পুলিশকে শান্ত করার জন্য বলে ও কিডন্যাপ হয়নি, ও আমার কাছে আছে, স্বেচ্ছায় আমার সাথে এসেছে, ও অনেক ভালো আছে এবং আগামী 3 দিন আমি ওকে আমার সাথে ঘোরাতে চাই। বাট তখন পুলিশ অফিসার বলে এভাবে তো হয় না, আপনি ওকে ফেরত দিন, নয়তো আমরা ধরলে আপনার কিন্তু জেল হবে। তখন উল্টো মাসুতারও রেগে রাগ করে বলে বাহ, একটা মেয়েকে তার ঘরের মধ্যে তার মা নির্যাতন করছে, তার মায়ের বয়ফ্রেন্ড নির্যাতন করছে, একটা বাচ্চা মেয়েকে রেপ করার চিন্তা ভাবনা করা হচ্ছে, ওরকম একটা জায়গায় এই মেয়েকে আমি কিভাবে ফেলে আসতে পারি? তুমি না পুলিশ, তুমি না গোয়েন্দা, তুমি তদন্ত করো ওর মায়ের ওপর, ওর মায়ের বয়ফ্রেন্ডের ওপর, দেখো আসল অপরাধীকে। তো যাই হোক, এরপর মাসুতারোর সকল ডিটেলস বের করা হয়। তো এরপর ডিটেকটিভ লাই ওই মেয়েটার কাছে আসে যাকে মাসুতারো আর কি ঘর দিয়েছে। তো মেয়েটার নাম হচ্ছে আকিতা, আর সেই মূলত মাসুতারোর একমাত্র মেয়ে। তবে বাবা হওয়া সত্ত্বেও তাদের একে অপরের সাথে সম্পর্ক যোগাযোগ কোনোটাই ছিল না। তবে এর আগে তোমাদের মনে আছে যে মাসুতারো একটা চিঠি লিখেছিল হোটেলে বসে, আর সেই চিঠিটা সে তার মেয়ের জন্য লিখেছিল, কিন্তু আকিতা সেই চিঠিটা না পড়ে টেবিলের উপর রেখে দিয়েছে। তো ডিটেকটিভ তো আকিতার কাছ থেকে তেমন কিছু জানতে পারে না, কারণ ওর বাবার সাথে ওর ভালো কোনো স্মৃতিই নেই। তবে ডিটেকটিভ সেই চিঠিটা দেখতে পায় এবং চিঠিটা নিয়ে নেয়। আর ওই চিঠিতে মাসুতারো তার স্ত্রীর ব্যাপারে কিছু লিখেছিল। অ্যাকচুয়ালি মাসুতারো যখন ইয়ং ছিল তখন তো অনেক খারাপ ছিল, গায়ের জোরে পাহাড় ঠেলছে, কিন্তু বাচ্চা বড় হওয়ার পরে সেও তো স্বাবলম্বী, তখন আবার মাসুতারোর পছন্দ করে নাই। ততদিন আবার মাসুতারোরও হেদায়েত আসছে। মানে অনেক মানুষ থাকে না যৌবনকালে খুব খারাপ থাকে, পরে যৌবনকাল শেষ অনেক হেদায়েত আসে, ভালো হয়ে যায়। তো মাসুতারোরও তাই হয়েছে। তো স্ত্রী মাফ করে দিলেও মেয়ে আর মাফ করেনি, আবার সারা জীবন নেশাবানি করে টাকা উড়াইছে। তো শেষ বয়সে স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে। তো ওদের একটা স্বপ্ন ছিল যে অমুক জায়গায় এসে খোলা আকাশ দেখবে, যেখানে উপরে থাকবে নীল আকাশ, নিচে থাকবে সবুজ গাছপালা লতা পাতা। আর তার স্ত্রীর অসুস্থতার কারণে সেই স্বপ্নটার কখনো পূরণ হয়নি। তবে সে যেটা করেছে, তার স্ত্রীর অবর্তমানে তার যে মেয়ে তার প্রতি দায়িত্ব পালন করেছে। মানে তার মেয়ে তো সেই বাড়িতে থাকলে আসবে না, তো এই জন্য তার সম্পত্তি সে তার মেয়েকে দিয়ে দিয়েছে। কিন্তু সে বের হয়েছে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে, কিন্তু ওই স্বপ্ন পূরণের লক্ষ্যে যেতে গিয়ে তার সাথে সচির দেখা হয়েছে। তো এই জন্য সে সচিকে নিয়েই তার স্বপ্নটা পূরণ করতে চায়। কিন্তু এখানে আবার একটা ঝামেলা হয়ে গিয়েছে, ওর কাছে টাকাও শেষ হয়ে গিয়েছে। তো কি করা যায়? তো এই জন্য মাসুতারো করে কি, ওর হাতের যে দামি একটা ঘড়ি ছিল, যৌবনকালের অনেক শখের একটা ঘড়ি, সেটা বিক্রি করে দেয়। কিন্তু এর মধ্যে সচিও আবার অসুস্থ হয়ে পড়ে। আর ডাক্তারের কাছে আনলে ডক্টর বলে অতিরিক্ত ঠান্ডার কারণে এমনটা হয়েছে। আর এরপর আমরা দেখি রাতে ঘুমানোর সময় সচি করে কি, ওর নিজের বিছানা ছেড়ে মাসুতারের বিছানায় আসে এবং মাসুতারিকে জড়িয়ে ধরে। মানে এই ভালোবাসাটাও কখনোই পায়নি ওর বাবা মায়ের কাছ থেকে। মানে সচি নামের এই মেয়েটা একটু ভালোবাসার কাঙ্গাল, সে কখনোই ভালোবাসার স্নেহটা পায়নি। তো এই দৃশ্য দেখে মাসুতারও তার যৌবনের কথা মনে পড়ে, যে তার মেয়ে হয়তো এরকম কাঙ্গাল ছিল তার একটু ভালোবাসার জন্য, কিন্তু ওই সময় আমার যৌবনকালে এটা আমি দিইনি। তো মাসুতারও তার নিজের মেয়ের প্রতি অবহেলার কথা মনে করে নীরবে কান্না করতে শুরু করে। আর পরের দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় পুলিশ বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসিয়েছে। তো এই জন্য মাসুতারো করে কি সচি কিনে পালিয়ে যায় এবং ডিটেকটিভরা তাদেরকে ধাওয়া করলেও ধরতে পারে না। কিন্তু মাসুতারো তার লক্ষ্যের খুব কাছেও চলে এসেছে। তো ও করে কি, পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে। ডিটেকটিভরা ওদের পিছু পিছু আসে, কিন্তু হঠাৎ করেই ডিটেকটিভের সাথে যে আরেকটা ডিটেকটিভ ছিল আবেই, সে বলে স্যার এটা কি কোনো কিডন্যাপিং কেস? কিডন্যাপিং কেস হলে মেয়ে ওই বুড়ার সাথে যাবে?
আর ওর মা আর মায়ের বয়ফ্রেন্ডকে তো দেখলামই। আর তাছাড়া এই পুলিশেরা কিন্তু এই শহরে আসার পর অনেক তদন্ত করেছে। তারা ঘড়ি বিক্রেতার কাছ থেকে তথ্য শুনেছিল, ডাক্তারের কাছ থেকে তথ্য শুনেছে। তো তারা বুঝতে পেরেছে মাসুদর আসলে খারাপ লোক নয়, মাসুদরের কাছে ওই মেয়েটা বেশি সেফ। তো এর জন্য তারা বলে ঠিক আছে আমরা আর ওকে চেস করবো না। তো তারা সময় দেয় মাসুদরকে ওর স্বপ্ন পূরণ করার জন্য। আর তাছাড়া ডিটেকটিভ লাউই তো মাসুদরের চিঠিটাও পড়েছিল। তো ডিটেকটিভ লাউই তখন মাসুদরের প্রশংসা করতে থাকে। তো যাই হোক এরপর মাসুদর চলে আসে সেই জায়গায় যেখানে তার স্ত্রীর সাথে থাকার কথা ছিল। ওইখানে উপরে আকাশ, সাদা চিল উঠছে, নিচে সবুজে ভরা। কিন্তু এই জায়গাতে এসে মাসুদরের চেয়ে সচি অনেক বেশি খুশি হয় এবং ও খুশিতে লাফ দিয়ে যখন খেলতে যাচ্ছিল তখনই ও পড়ে যেতে লাগে, পাহাড় বেয়ে পড়ে যায়। কিন্তু মাসুদর ওকে অল্পের জন্য বাঁচিয়ে নেয়। আর তখন সচি খুব মিষ্টি করে বলে থ্যাংক ইউ দাদু। তো যাই হোক মাসুদর যেহেতু স্বপ্নে পূরণ হয়ে গিয়েছে, এখন সময় এসেছে সচিকে ফেরত দেওয়ার। তো এই জন্য সে সচিকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর সচিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এরপর যেটা হয় পুলিশ করে কি সচিকে তার মায়ের কাছে না দিয়ে কোন একটা চাইল্ড কেয়ারে পাঠিয়ে দেয়। আর মাসুদরের উদ্দেশ্য যেহেতু অসৎ ছিল না, তবে তারপরেও সে নির্দোষও ছিল না, এর জন্য পুলিশ তাকে 5 মাসের কারাদণ্ড দেয় এবং মাসুদর 5 মাস পরে বেরিয়ে আসে। আর এই মাসুদরের জীবনের কোনো উদ্দেশ্য নেই, বেঁচে থাকার কোনো অবলম্বন নেই, কিছুই নেই। আসলে যৌবনের একটা ভুল তার বাকি জীবনটাকে হেল করে দিয়েছে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না সিনেমাটি কতখানি ভালো বোঝাতে পেরেছি, বাট সিনেমাটি আসলেই অনেক বোঝার মতো ছিল সিরিয়াসলি। এবং আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা ফেসবুক ইউটিউবে ঢুকলে অনেক কিছুই দেখো, অনেক ধরনের কন্টেন্ট দেখো, ফানি কন্টেন্ট দেখো, ওইটা দেখো, বাট সিরিয়াসলি আমি লাইফে কমপক্ষে 1000খানি সিনেমা এক্সপ্লেন করেছি। প্রত্যেকটা সিনেমা ভিন্ন ভিন্ন স্টোরি, ভিন্ন ভিন্ন মোরাল দেয়, ভিন্ন ভিন্ন লেসন দেয়। এবং এই সিনেমা রেগুলার এক্সপ্লেন করতে করতে আমার যেটা হয়েছে, আমি কিন্তু আগের চেয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করে ফেলেছি লাইফ নিয়ে, অনেক কিছু নিয়ে আমার কথাবার্তা দেখবে ফিলোসফার টাইপের হয়ে গিয়েছে। তো তোমরা চেষ্টা করবে যেটা অন্তত একটা করে দিনে সিনেমা এক্সপ্লেন দেখার চেষ্টা করবে, সেটা আমার চ্যানেলে না হোক, যে কোনো চ্যানেল হতে পারে। ওই সিনেমা যদি তোমার ফ্যান্টাসি টাইপেরও হয়, যাই হোক না কেন, একটা না একটা মেসেজ থাকবে, ভালো মন্দ খারাপ। এবং তোমার রিয়েল লাইফেও এসব সিনেমা দেখে তুমি শিক্ষা নিয়ে তোমার অনেক কিছু চেঞ্জে জানতে পারবে, তোমাকে অনেক ম্যাচুরিট করবে আর কি অনেক কিছু। তো জায়গায় বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।